আম্মু, ও আম্মু, বিয়ে করব। বিয়ে করবি মানে? আর তো কিছু করব না, বিয়েই তো করব। ও বিয়ে করে বউকে খাওয়াবি কি শুনি? কেন, আমার বাবার কি টাকা পয়সা কম যে খাওয়াতে পারবো না? ওরে কুত্তা, তুই দাঁড়া, আরোটা কই দেখি তো। আমার আর দেখে কে এক দৌড়ে রাস্তায় এসে বসে ভাবছি যে পাগলটা খেপেছে। আরে আমি তো বিয়ে করতে চেয়েছি, পকেট থেকে একটা সিগারেট বের করে খাচ্ছি। ও আপনাদের তো পরিচয়টা দেইনি। আমি হলাম আবির, অনার্স প্রথম বর্ষে পড়ছি, বাবা মায়ের একমাত্র ছেলে। এখন যার সাথে কথা বলছিলাম সে হলো আমার আম্মু, অনেক ভালোবাসে আমাকে। বাকিটা গল্প শুনতে জানতে পারবেন। একটু পর বাড়িতে চলে আসি। ভয়ে ভয়ে ঢুকলাম বাড়িতে। আজকে কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। এসে আমার রুমে শুয়ে পড়ি। কখন যে চোখটা লেগে গেল তা বুঝতে পারিনি। ঘুম ভাঙলো কারো ডাকে, দেখি আম্মু ডাকছে। বীর, উঠবি না? না উঠলেই তো তোমার হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবো। যাক, কি বললো না। আর তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ শুনি? আগে তো বড় হবি, তারপরই তো বললো। এই বলে দরজাটা খুললাম। হ্যাঁ বলো। তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কি বলছো এগুলো? যা বলছি ঠিকই বলছি। আমি এখনো বিয়ে করব না। এ আজকে যে বললি। ওটা তো মজা করে বলেছি। আমি কোনো কিছু জানি না, আমি তাদের কথা দিয়ে আসছি। এটা বলে আম্মু চলে গেল। আপনারই বলেন, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? দুপুরে খেয়ে আবার ঘুম দিলাম, বিকেলে উঠে পড়ি। একটু পর আম্মু বলল, তুই কি এখনো জোগাড় হওনি? কি আজকে মেয়ে দেখতে যাওয়াই লাগবো? একটু পর ফ্রেশ হয়ে চলে আসলাম মেয়ে দেখতে। আমাদের দেখে তারা সালাম দিল। একটু পর মেয়েকে আর আমাকে একটা রুমে দিয়ে যাওয়া হলো। দুজনে চুপচাপ বসে আছি। একটু পর আমি বললাম, এই আপনার নাম কি? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আমি হলাম ফারজানা। আপনার নাম কি? আমি হলাম আবির। আবারও আমি বললাম, কোনো ছেলেকে কি পছন্দ করেন? মানে কি? কারোর সাথে কি প্রেম করেন? না। সব মেয়েরাই যে এরকমই প্রেম করে। এই আপনি মার খাবেন, বলছি না আমি কোনো প্রেম করি না। বাবারে বাবা, এ কি মেয়ে? আমাকে বলছে মারবে। তোমাকে বিয়ে করে বোঝাবো মার কাকে বলে। এগুলো আমি মনে মনে বললাম। ওই এত ভাবছেন কেন? কই কি ভাবছি না তো কিছু। আমার বিয়ের পর পিটাবে, এটাই তো ভাবছেন? বাবা গো, আমি বনে গেলাম গো। এই মেয়ের কথাও বুঝতে পারে, নির্ঘাত এই মেয়ের সাথে শয়তান আছে। এগুলো মনে মনে বললাম। না এগুলো কি বলছি? হ্যাঁ, আমি সবই বুঝতে পারি, বুঝছেন? আরো কিছুক্ষণ তার সাথে কথা বললাম। বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসি। সবার মেয়ে দেখে পছন্দ হয়েছে, আর আমারও। অবশেষে বিয়েটা হয়ে গেল। আজ আমার বাসর রাত, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম। কেমন যেন ভয় করছে, তাই বুকে একটু থুতুলি দিলাম। একটু পর ফারজানা নিচে নেমে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বললাম একটু বাহির থেকে আসি। কেন, কি করবা? এই হিসু দিব। ছি ছি, মুখে কিছুই আটকে না। তুমি তো বললে কি করবা, তাই বলে এটা বলবে? আমি আবার সত্যি স্যারে মিথ্যা বলি না। এটা বলে চলে আসি ছাদে। আসলে আমি হিসু দিব না, আমি একটা সিগারেট খাবো। এটা বলে একটা সিগারেট ধরালাম। একটু পরে দেখি কে যেন আমার গায়ে হাত দিল। কে? এই তুমি ছিচু দাও। এটা বলে ফারজানা আমার কাছ থেকে সিগারেটটা নিয়ে সে টানতে লাগলো। কিছুক্ষণ পর দেখি বউ আমার অজ্ঞান। হায় আল্লাহ, এ কি হলো? আমি কি করব এখন? তাড়াতাড়ি ফারজানাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। এসে গায়ে পানি ছিটাচ্ছি। কিছুক্ষণ পরে ফারজানা চোখ খুললো। আমি রাগীভাবে বললাম, কে বলেছিল সিগারেট খেতে? আগে বলো, তুমি কি সিগারেট খাও? হুম। তো বিয়ের আগে বললে না কেন? কেন, তাহলে বিয়ে করতে না? না। কিছুক্ষণ পর আমি ফারজানাকে জড়িয়ে ধরতে যাব, সেই সময়, তুমি আমাকে ছুবে না। কেন? তুমি সিগারেট খাও তাই। তাই বলে তুমি আমার সাথে এরকম করবে? হুম। ওই বউ, আজ আমার বাসর না। কিসের বাসর, কার বাসর? যার সিগারেট খায় তাদের কোনো বাসর হয় না। এই বলে ফারজানা শুয়ে পড়লো। আমার মাঝখানে একটা কোলবালিশ দিল। আমি মনে মনে বললাম, এই ছিল আজ আমার কপালে, কেন যে আজ সিগারেট খেলাম কিছুই বুঝি না। আমিও শুয়ে পড়লাম। হায় রে, এই বাসরাত নিয়ে কত আশা ছিল, সব আশা শেষ হয়ে গেল এই সিগারেটের জন্য। এটা ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে। দেখি আমার বউ ফারজানা। আমি জড়িয়ে ধরতে যাব, সেই সময়, তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। কেন, তুমি আমার বউ না? কিসের বউ? তুমি সিগারেট খাও আর সিগারেট খোরের বউ হতে পারবো না। ও বউ, আর খাবো না সিগারেট। থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তোমার খবর আমার ভালোই জানা আছে। কথা দিলাম আর খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলতে পারবে? হুম। এই বলে ফারজানা আমার হাতে তার মাথার উপর রাখলো, আর বলতে বললো, আর যদি কোনোদিন সিগারেট খাই তাহলে ফারজানার মরামুখ দেখবো আমি। কথা দিলাম যে আর খাবো না। একটু পর বললাম, বউ এখন জড়িয়ে ধরি? এখন না। তো কখন? রাতে। না হবে না। এই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ কিছু বলতে না দিয়ে আমি ওর ঠোঁট আর আমার ঠোঁটে করে নিলাম। কিছুক্ষণ দেখতে দেখলাম দরজার কাছে কে যেন এসেছে, তাই ফারজানা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। আম্মু তুমি
বেলা কয়টা বেজেছে তার কোনো হিসাব আছে? তোমার ছেলেই তো ওঠে না। তাড়াতাড়ি খেতে এসো আবিরকে নিয়ে। এই বলে আম্মু চলে গেল। এই আম্মুটারও আর আসার সময় পেল না, এখনই আসা লাগলো। ওই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসো, তোমার জন্য আম্মু মনে হয় রাগ করছে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। আমি উঠে বসে ফ্রেশ হয়ে নিচে চলে আসি খেতে। যেতে না যেতে আম্মুর বকা শুরু হলো। আবির তো কি কোনোদিন ঠিক টাইমে উঠতে পারবি না? এই তুমি খেতে দাও তো, এমনিতে অনেক খিদে লেগেছে। এই বলে আম্মু খেতে দিল একটু পর। ফারজানা রাজি থাকলে যেতে পারি। ফারজানা রাজি। ঠিক আছে। একটু পর খেয়ে চলে আসি রুমে। একা একা শুয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখন আমার বউকে আদর করব। এত আদর করা ভালো না। এ বলে কিছু বলতে না দিয়ে আবারও তার ঠোঁট আমার ঠোঁট করে দখল করে নিলাম। এভাবে কিছুক্ষণ রাখার পর ছেড়ে দিলাম। ফারজানা হাঁপ ছেড়ে বাঁচলো। খালি তুমি আমার কাছ থেকে আদর নাও, কোনো সময় তো আমাকে আদর করো না। তাই বুঝি, তো তোমার কত আদর লাগবে তারা আমি দিচ্ছি। এই বলে ফারজানা আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়লো। একটু পর আমাকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁট আমার ঠোঁট করে দিল। একসাথে জোরে চেপে ধরেছে। আমি কিছুতেই ছাড়তে পারছি না। এভাবে 5 মিনিট ছেড়ে দেয়। আমি তো পুরো শেষ, মনে হয় মরণের হাত থেকে বেঁচে এসেছি। একটু পর আমি বললাম, ওই এত জোরে কি কেউ চেপে ধরে? আমি তো এখনই শেষ হয়ে যেতাম। তোমার বলে আদরে হয় না, তাই একটু বেশি আদর করলাম। তাই বলে এভাবে? দেখেছো, তোমার চাইতে আমি আরো অনেক বেশি ভালো আদর করতে পারি। অনেক ভালো পারেন। আবার একটা লিপ কিস করি। এই এখন না, রাতে। কেন গো সোনা? এমনি। তুমি যে মানুষ, আবার কত জোরে চেপে ধরবা, এমনি তো দম আটকে গেছে, তাই না করছি। আমি এগুলো মনে মনে বললাম। ওই আমি এখন যাই, আমার কাজে সাহায্য করতে হবে। ঠিক আছে। এ বলে ফারজানা চলে গেল। আমার চোখটা লেগে আছে, তাই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানার ডাকে ঘুম ভেঙে গেল। ওই আর কত ঘুমাবে? খেতে চলো। তুমি যাও, আমি আছি। তাড়াতাড়ি উঠে পড়ো। একটু পর ফারজানা চলে গেল। আমিও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসি। খেয়ে দিয়ে চলে আসি আমার রুমে। কিছুক্ষণ পর ফারজানা আসলো। ওই ঘুরতে যাবা না? যাবো তো। আমি ফ্রেশ হই আর তুমিও হও। ফারজানা ফ্রেশ হয়ে চলে আসে। আমিও দেখতে পেলাম ফারজানা ফ্রেশ হতে লাল একটা শাড়ি পরছে। তাকে দেখে পুরোই লাল পরি লাগছে, তাই আমি তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। ওই দেখছো না? এটা বলে ফারজানার গালে দুটো কিস করলাম। এটা কি হলো? দেখতে তো পারছো। দাঁড়াও, আমি আসতেছি। সেখান থেকে আমার বিছানায় চলে আসি আর পাগলিটার সাজ দেখছি। দেখো আমাকে কেমন লাগছে। তেমন ভালো লাগছে না, পুরো পেতনির মতো লাগছে। কথাটা আমি মিথ্যে বললাম। কি আমি পেতনি? আমি যাব না তোমার সাথে। ওই পাগলি রাগ করো কেন? আমি মিথ্যে বলেছি, আসলে তোমাকে না আমার খুব সুন্দর লাগছে। থাক, আপনার আর ভালো বলা লাগবো না, আমি তো পেতনি। আর বললো না, এখন চলো না। আর যদি কোনো সময় পেতনি বলো, তাহলে তোমার সাথে আর কথাই বলবো না। ঠিক আছে। এরা বলে দুজনের রাস্তায় চলে আসি। একটা রিক্সা নিলাম। কি হলো? তুমি ভয় পাও আমাকে? কেন? আমার কাছে এগিয়ে বসো, আমার কাঁধে হাত রাখো। এখন আর রাখলে হয় না? সবাই তো দেখবে তাহলে। বউয়ের কাঁধে হাত রাখবা, তাতে যে দেখলে দেখুক, তাতে কি হবে শুনি? এই বলে ফারজানার এক হাত কাঁধে রাখলাম। কিছুক্ষণ পর একটা পার্কে এসে নামলাম। এই রিক্সাগুলোকে টাকা দিয়ে চলে আসলাম পার্কের ভেতর। দুজনে বসে কথা বলছি। একটু পর দেখতে পেলাম একটা মেয়ে আমাকে ডাকছে। পিছন দিকে ঘুরে দেখি নুসরাত। আবির কেমন আছো? ভালো, তুই কেমন আছোস? ভালো না রে, তুই বিয়ে করছো আর জানালি না। দোষ সময় পেনি তোকে বলতে। আর বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে। তা থাকবে কেন, আমরা তো পর হয়ে গেছি। সরি দোস্ত। ভাবি কই? ওই তো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। এই বলে ফারজানা আর নুসরাত পরিচয় হলো। একটু পর নুসরাত বলল, ওই আবির বিয়ে তো করলি, এখন খাওয়াবি কি? কি খাবি? ফুচকা খাবো। চল। এই বলে তিনজনে একটা ফুচকা দোকানে চলে আসি। ফুচকার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর দিল। তিনজন ফুচকা খাচ্ছি। কিছুক্ষণ পর নুসরাত বলল, আবির হা করো তো। কেন? হা করতে বলছি না? হা করার সাথে সাথে নুসরাত একটা ফুচকা মুখে বাড়ি দিল। অবাক হবার কোনো কারণ নেই, কারণ নুসরাতের আগেও আমাকে অনেকবার ফুচকা খাইয়ে দিছে। কিছুক্ষণ পর চোখ পড়লো ফারজানার দিকে। দেখি ফারজানার আগে ফুলছে। সে মনে হয় আমাকে ফুচকার সাথে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর ফুচকা শেষ করে বিল দিয়ে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটির মধ্যে ফারজানা আমার সাথে একটুও কথা বললো না। একটু পর নুসরাত চলে গেল। আমিও বাড়িতে চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। একটু পর ফ্রেশ হয়ে আমি চলে আসি। দেখি কে যেন কাঁদছে। আমি তাকিয়ে দেখি ফারজানা। কি হয়েছে, কাঁদছো কেন? দেখি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। একটু আমাকে জড়িয়ে ধরবা না? কি হয়েছে বলবা তো? ভালোই তো পারো, নিজের বউয়ের সাথে কথা না বলে অন্য একটা মেয়ের সাথে ভালোই তো কথা বলতে পারো। আর মেয়েটির হাতে ফুচকা খেলে কেন? ও এতক্ষণে সব বুঝতে পারলাম রাগ হওয়ার কারণ। আমি কি ইচ্ছা করে কথা বলছি? ও তো আগে কথা বলতে আসলো।
তো ফুচকা খেলে কেন? আমি বুঝতে পারিনি যে তো ফুচকা খাওয়াবে। এই বলে আমি ফারজানার হাতে হাত ধরলাম। একদম আমাকে ছুবে না। ওই মেয়েটার কাছে যাও, তোমাকে আদর করবে। আমার কাছে কি? তুমি আমার বউ, তাই আমিও তোমাকে আদর করব। ফুচকা খাওয়ার সময় তো আমার কথা মনে ছিল না। সরি, আর খাবো না, কোনোদিনও না। এবারের মতো মাফ করে দাও। মাফ করে দিতে পারি যদি একটা কথা রাখতে পারো। বলো। কোনো সময় ওই মেয়ের আশেপাশে যাবা না, আর কোনো সময় ওর সাথে কথা বলবে না। যদি কোনো সময় কথা বলতে দেখি তাহলে তোমার বোচা নাকটা আরো বোচা বানিয়ে দিব। কি আমার নাক গোছা? এই বলে আমি ফারজানাকে খাটের উপর ফেলে দিলাম, তারপর জড়িয়ে ধরলাম। একটু পর আমি বললাম, বউ আমার কি বেবি নিব নাকি ছেলে নাকি মেয়ে? আমরা কোনো বেবি নিব না। কেন? আমার ভয় করে তাই। দাঁড়াও, আমি তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। এই বলে ফারজানার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম, তারপর হারিয়ে গেলাম বেবি বানানোর উদ্দেশ্যে। বাকিটা বললাম না, বুঝে নিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। অনেকদিন ধরে মাথা ব্যথা আর শরীরটাও অনেক খারাপ, তাই আজ আম্মু ডাক্তারের কাছে যেতে বলেছে। যেতে যেতে পরিচয়টা দেয়া যাক। আমি হলাম আবির, অনার্স 3য় বর্ষে পড়ছি। কিন্তু এখন যে দেশের অবস্থা, কারণ স্কুল কলেজ সব বন্ধ, এখন আর কলেজে যাই না, খাই আর ঘুমাই। করোনা ভাইরাসের জন্য বন্ধ সবকিছু। কিছুক্ষণ পর ডাক্তারের চেম্বারে আসলাম। বাবারে বাবা, এখানে এত ভিড়! এই ডাক্তারটা এখানে নতুন এসেছে, খুব ভালো ডাক্তার, তাই আম্মু এখানে আসতে বলেছে। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো। আমি ডাক্তারের রুমে গেলাম। আমি তো দেখে পুরাই অবাক। মেয়েটি এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমি তার দিকে তাকিয়ে আছি। এই যে এখানে আসেন। কে শোনে তার কথা? আমি তো তার দিকে তাকানো, হঠাৎ ধমক দিয়ে উঠল। কি হয়েছে আপনার? পরি দেখছি আমি। দিনের বেলা পড়ি আসবে কোথা থেকে? আরে ওটা আমার মানে মনে পড়ি। এই, এখানে বসেন, আর আপনার কি হয়েছে সেটা বলেন। আমি বসে পড়ি। মনে মনে ভাবলাম, আমি এখান থেকে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছি না। ভাবলাম ডাক্তারের সাথে একটু দুষ্টমি করব। কি চুপ করে আছেন কেন? আপনার কি সমস্যা হয়েছে বলুন। কি আর বলমু, আমার খাইলে খিদা লাগে, না খাইলে ঘুম আসে, ঘুম আসলে চোখে দেখি না। এটা কি সমস্যা বলেন তো? সরি, এখানে পাগলের চিকিৎসা করা হয়, আপনি পাবনা যেতে পারেন। কি আমি পাগল? তো আপনি পাগল ছাড়া আর কি? পাগলের মতো কথা বলেন কেন? কিসের ডাক্তার আপনি, যদি এটারই সমাধান করতে না পারেন? আপনি এখান থেকে বের হন, আমাকে আরো রোগী দেখতে হবে। আমার সমস্যাটাই তো শুনলেন না। কি সমস্যা ভালো মতো বলেন তো। মাথা ব্যথা আর শরীরটা অনেক দুর্বল। ও, বুঝতে পারছি। এই টেস্টগুলো এখন করিয়ে আনেন। দিন, একটু পর আমি চলে আসি টেস্ট করাতে। মনে মনে ভাবলাম, আমি তোমাকে না পড়িয়ে ছাড়ছি না। 30 মিনিট পর রিপোর্ট দিলে আমি আবার তার রুমে চলে আসি। দিন রিপোর্টগুলো। আমি দিয়ে দিলাম। আমি মনে মনে ভাবলাম আপনি আমার সাথে, আমি যদি আপনাকে এখন কাঁদাতে না পারি তাহলে আমি ফারজানা না। আমি বললাম, এইসব আমি কি দেখছি? ছি। কি দেখতে আছেন? আপনি দূরে সরেন। কেন? কারণ আপনার করোনা ভাইরাস হয়েছে। এই কি কি বললেন আপনি? আমি তো এটাই দেখতেছি। আল্লাহ, তুমি আমার একই রোগ দিলা। আমি মনে হয় আর বাঁচবো না। ডাক্তার, আমার করোনা ভাইরাস হয়েছে, এটা কাউকে বললেন না প্লিজ। এই যে আপনার কিছু হয়নি, একটু মজা করলাম। আপনি আমার সাথে মজা করছেন আর আমিও মজা করছি। আপনি কেমন ডাক্তার? হ্যাঁ, এই করোনা ভাইরাস নিয়েও কেউ মজা করে নাকি? আমার সাথে মজা করার সময় মনে ছিল না? থাক থাক, আমি বুঝতে পারছি আপনি একটা ভুয়া ডাক্তার। আমি ডক্টর, তাই না? আপনারা এমন ওষুধ দিব তারপর বুঝবেন মজা। এই এমন কিছু করেন না, এমনিতে আজ অনেক ভয় পেয়েছি। থাক থাক, আর ভুয়া ডাক্তার বলবো না। আপনি অনেক নামি দামি ডাক্তার। এখন বলেন তো আমার কি হয়েছে? তেমন কিছু না, আপনি মনে হয় অনেক টেনশন করেন, তার জন্য এটা হয়েছে। কি নিয়ে তো টেনশন করেন? কই টেনশন করিনি তো, তেমন কোনো টেনশন করি না। যেটুকু করেন আর করবেন না। আপনি আমার বউ হলে আর করব না। কি? কই কি? কিছু একটা বললেন, আমি তো শুনতে পেলাম। এই যে আপনি ডাক্তার হয়ে কম শুনেন, তাড়াতাড়ি ভালো ডাক্তার দেখান। কি বললেন? আপনার কোনো ওষুধ লিখে দেব না। ওই আর কি, কিছু বলবো না এতদিন। ঠিক আছে, এই কিছু ওষুধ লিখে দিলাম, নিয়মিত খাবেন, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এই শোনেন। হ্যাঁ বলেন। আপনার নামটা জানতে পারি? আমি ডক্টর ফারজানা। আপনার নাম কি? আমি ডক্টরের স্বামী, আমার নাম হলো আবির। কি বললেন? হায় রে, কি বললাম ভাই, কথাটা ঘুরিয়ে নিলাম। আমি বললাম, এই আমার তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবে। তো যান। আপনার নাম্বারটা দিবেন? নাম্বার দিয়ে কি করবেন? কি করবো জানেন না? না তো। আমার শরীরে অবস্থা জানাবো। এই নিন আমার কার্ড। তার কাছ থেকে কার্ড নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় ফারজানা আমার দিকে তাকিয়ে আছে। রাস্তায় হাঁটতেছি, এমন সময় মেহেদির ডাক।
কি, কোথায় গিয়েছিলি? ডাক্তার দেখাতে। তো ডাক্তার কি দেখছো? আমি দেখে পুরোই ক্রাশ খাইছি। তুই ওর দিকে আর তাকাবি না, ওরে আমি পছন্দ করি। শালা তোর গার্লফ্রেন্ড অভাব, মামা ওর দিকে তাকাবি না। যা, ওরে তোর দিয়ে দিলাম, তো তার জন্য ট্রিট দিতে হবে। আগে তো প্রেম করি, তারপর খাওয়াবো। ঠিক আছে শালা, তুই যে গিফটে যদি প্রেম করে ও যদি ট্রিট না দাও তাহলে তোর প্রেম ছুড়ে দেব। ঠিক ঠিক খাওয়াবো। এখন আমি যাই। ও শোন শোন, ওর বাড়ি কোথায়? আরে আমাদের বাড়ির পাশে বাসা। ওর দিকে যদি খারাপ নজরে তাকাস তাহলে তোর খবর করে দিব। ওরে আপু বলে ডাকবি। ঠিক আছে, তো আমার কথাটা যেন মনে থাকে। থাকবে। মেহেদি ও কি কারোর সাথে রিলেশন করে? আরে না, ও অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ বল। ঠিক আছে, এখন চলি রে। ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। কিছুক্ষণ পর আম্মু আসলো আর বসলো। হাই আম্মু। তুমি শুধু চিন্তা করতেছো? আমার কিছুই হয়নি, শুধু মাথা ব্যথা, নিয়মিত ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার রুমে চলে আয়। ফারজানার কথা ভাবছি। ফারজানা রাজি হবে আমার প্রস্তাবে? এগুলো ভাবতে ভাবতে দিলাম নাক টেনে এক ঘুম। পরে দুপুরে উঠে নামাজ আদায় করলাম। পরে খেয়ে ওষুধ খেলাম। তারপর ভাবলাম ফারজানাকে একটা কল দেই, তাই কল দিলাম। একটা কল কিছুক্ষণ পর রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর একটা কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি বলছি। আমিটা আবার কে? আরে আজকে যে ডাক্তার দেখিয়ে আসলাম। আমার কাছে তো অনেক রুগীই আসে, তো আমি বুঝবো কিভাবে? আরে আমি আবির। ও, আপনি তো কি বলবেন বলেন। আরে আপনার ওষুধ খেয়ে মাথা ব্যথা কমার জায়গায় বেশি হয়েছে, কথাটা আমি মিথ্যা বললাম। আরে আল্লাহ, কোন রুগী যে দেখলাম, আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি বললাম আস্তে আস্তে ভালো হয়ে, ওষুধ তো আজকেই খেলেন, হুম। তো কালকের ভেতর আপনি ভালো হয়ে যাবেন। সেটা যেন হয়, তা না হলে আপনার খবর আছে। আপনার মতো রুগী আমার দেখাটাই ভুল হয়েছে। কেন গো? এই আমি রাখি, আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে পারবো না, ফালতু ছেলে একটা। এটা বলে ফোনটা কেটে দিল। বাবারে বাবা, কেমন আরই মেয়ে। মনে মনে ভাবলাম তোমার সাথে আমি প্রেম করবই। পরের দিন আবারও দিলাম কল। আবারও আপনি? কেয়ার করবো, আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি আপনার সাথে কথা বলবো না। এই শোনেন, কিছু আর বলতে পারলাম না, আগে ফোনটা কেটে দিল। হায় রে, এমন মেয়ে। কিছুক্ষণ পর আবার কল দিলাম, কিন্তু এবার আর রিসিভই করলো না। তাই ভাবলাম মেয়েদিকে একটা কল দেই। মামা, এই মেয়েকে তো কিছুতেই পটাতে পারছি না। তুই পটাবি মেয়ে? মেয়েদের সবসময় মজা করবি না, কোথায় একটু ভালো বুদ্ধি দিবি। তুইও এটা ওটা শুরু করে দিলি। শোন, একটা বুদ্ধি আছে। তো বলে ফেল। ওর জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবি, ও যে সময় হাসপাতালে যাবে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা জং ধরে যাবে, তবুও এই মেয়ে পড়বে না। শালা, তাহলে তোর আর প্রেম করা লাগবে না, সারা জীবন সিঙ্গেল থাক। আরে মামা, রাগ হও কেন? আমি যাব। ওই তুই আমার সাথে থাকবি? ঠিক আছে, কালকে চলে আসবে। হুমাচ্ছা এখন রাখি। একটু পর ফোনটা কেটে দিলাম। পরের দিন রাকিবের সাথে হাসপাতালে চলে আসলাম, কিন্তু ফারজানা এখনো আসেনি। আরো কিছুক্ষণ পর ফারজানা আসলো। বাবা, অনেক সুন্দরভাবে এসেছে দেখছি। আমি তো চোখ ফেরাই দিয়ে পারছি না। শালার মেহেদি ওর দিকে চেয়ে রয়েছে। ওই শালার পো, নিচু টাকা। আমি তো শুধু তাকিয়েছি, ওরে তোর নিয়ে যায়নি। তবু ওর দিকে তাকাবি না। যা, আর তাকালাম না। মেহেদি, আমায় দেখে যদি পিটায়? তোর মতো ভীতু ছেলের প্রেম করা লাগবে না, বাড়ি বসে আঙ্গুল চুষ। ভয় ভয় করছে তাই বলছি। চুপ হয়ে থাকতো। কিছুক্ষণ পর ফারজানা আসলো আর আমাকে দেখে চমকে উঠলো। একটু পর ফারজানা বলল, আজকে আবার এসেছেন? কিছু না, তোমাকে দেখতে এসেছি। ভালোবাসি তাই। দেখতে পেলাম ফারজানা কথা শুনে হাসপাতালের ভেতরে ঢুকে গেল। মেহেদি বলে উঠল, শালা, তোর কি সাহস, সোজা প্রপোজ করে দিলি? মনে মনে ভাবলাম ওর সাথে একটু পাঠ লবো। আসল কথা হলো, আমার এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। এরা শালার বুঝতে দিলে চলবে না, তাহলে আমাকে পচাবে। ধুর পাগল, এটা আর এমন কি কাজ। এ তো সাহস হয়ে গেছে। চল এখন বাড়িতে যাবে। চল। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর বাড়িতে চলে আসি। আসার সময় মেহেদিকে বললাম, কালকে আবার চলে আসিস। ঠিক আছে। আমি ওর বাড়িতে ভেতরে ঢুকে পড়লাম। আস্তে না আস্তে আম্মুর বকা, তাই কানের ভেতর হাত দিয়ে চলে এসে আমার রুমে দিলাম এক ঘুম। কারণ কালকে ভালো করে ঘুম হয়নি, তার জন্য কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পড়ি। তাই ফ্রেশ হয়ে চলে আসি খেতে। খেয়ে দিয়ে সাদে হাঁটাহাঁটি করছি, হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি মেহেদির ফোন। তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যাঁ মেহেদি, বল। আর কি বলবো, শালা সব শেষে। কি হয়েছে ভালো করে বলতো।
তোর সাথে আজ হাসপাতাল গিয়েছি সেটা ফারজানা আমার আম্মুর কাছে বলেছে আমি নাকি পাগলের সাথে হাঁটি। পাগলটা আবার কি? শালা তুই। কি? ওই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিছে? মনে মনে ভাবলাম একবার প্রেমটা করিনি, তারপর বোঝাবো মজা। শরীরে কালকে থেকে আর আশা হবে না। এটা বলে মেহেদি ফোনটা কেটে দিল। এমনিতেই কারো ভয়, আবার কারো আসতে পারে। না, দূর যা হবার তাই হবে, কালকে দেখা যাবে। পরের দিন আবার যথাস্থানে চলে আসি। আজ আর মেহেদি আসলো না, আমি একা একাই চলে আসি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আজকে আবার এসেছেন? কি করব, তোমার জন্য আর বাড়িতে মন টিকে না। তো টিকিয়ে নিন। তুমি বাসে থাকলে সব সম্ভব। আপনার ফালতু কথা শোনার আমার সময় নাই। আস্ত একটা পাগল। ওই আনসারটা তো দিয়ে যান। কোনো আনসার হবে না। কি আর করবো, আবার বাড়িতে চলে আসি। এভাবে 1 মাস কেটে গেল, কিন্তু মেয়েটি কিছুই বলল না। কিরে, আজকে পাগলটা আসলো না কেন? কি হয়েছে আবার? আমিও চলে যাই, আবার রুগী দেখতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু কিছুতেই আমার ভালো লাগছিল না। তাই আজ তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম। পরের দিন আবার হসপিটালে চলে আসি, কিন্তু আজও আবিরকে দেখলাম না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এইভাবে আরো 5 দিন কেটে গেল। তাই আমি মেহেদি ভাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম, ভাইয়া আবির কোথায়? কেন? ওরে দেখি না তাই বলছি। আসলে আবির অনেক অসুস্থ। কি হয়েছে? আসলে ওর জ্বর, মাথা ব্যথা, আরো অনেক সমস্যা। কথাটা শুনে আমার অনেক মন খারাপ হয়ে গেল। তাই আমি বললাম, ভাইয়া ওর বাড়ির ঠিকানাটা একটু দিবেন? ওই তো আমাদের পাশের গলিতে ওর বাড়ি। ধন্যবাদ ভাইয়া। পরের দিন আমি আবিরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর তাদের বাড়ি এসে পৌঁছালাম। তাদের বাসায় এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আবিরের আম্মু এসে দরজা খুলে দিল। আন্টি, আমি আবিরের ফ্রেন্ড। আবির কোথায়? আমি ভেতরে ঢুকে পড়লাম। ঠিক আছে, একটু পর আমি আবিরের রুমে গেলাম, দেখি শুয়ে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম। তার মাথাটা ধরে দেখে অনেক জ্বর। কিছুক্ষণ পর আবির চোখ খুলল। কে কে? আমি। এখানে এসেছেন কেন? তোমাকে দেখতে এসেছি। এখনো মরিনি, বেঁচে আছি। ফালতু কথা বললে 2 গালে ঠাস ঠাস লাগিয়ে দিব। তোমার মরার সাহস আছে? জি আছে। তো বলো, জ্বর হলো কিভাবে? তোমাকে সেদিন দেখতে গিয়ে বৃষ্টিতে ভিজেছি, তার জন্য এই জ্বর হয়েছে। আমি তোমাকে ভিজতে বলছিলাম? না, তো ভিজলে কেন? তোমাকে ভালোবাসি তাই। দেখতে পেলাম। ফারজানা চুপ, একটু পর বলল, তো আমার কাছে তো যেতে পারতে। তুমি তো আমাকে ভালোবাসো না, তো কার কাছে যাব? কে বলেছে? আমিও তোমাকে। কি আমাকে? দেখি ফারজানা কিছু বলে না। ওই বলো না। ভালোবাসি। দেখতে পেলাম ফারজানা এটা বলে নিচের দিকে তাকিয়ে আছে। আমি উঠে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? তুমি না অসুস্থ? ছিলাম, এখন ভালো হয়ে গিয়েছি। তুমি জানো তোমার অসুস্থতার কথা শুনে আমি কতটা কষ্ট পেয়েছি? তুমি তো আমাকে ভালোবাসতেই না, কষ্ট পেলে কেন? কে বলেছে? তুমি যতটা না প্রতিদিন দেখতে আসতে এসে আমি অনেক খুশি হতাম। আর তুমি যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে আমিও ততক্ষণ ও পাশের আড়ালে দাঁড়িয়ে থাকতাম। আগে তো রাজি হলে না কেন? কেন রাজি হবে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা দেখতে হবে না? তো এখন কি দেখলে? তুমি আমাকে অনেক ভালোবাসো। দেখতে পেলাম আবির আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, এত বড় সাহস! চুমু দেওয়া হয়ে গেছে। দেখতে পেলাম ফারজানা লজ্জা অন্যদিকে তাকিয়ে আছে। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর আমি সুস্থ হয়ে যাই। সুস্থ হব না কেন? এই কয়েকদিন ফারজানা আমাকে অনেক সেবা যত্ন করেছে, তার জন্য আমি সুস্থ হব। 10 দিন পর বিয়ে দিয়ে দিল। এখন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন আমি সুস্থ, ফারজানাই আমার সেবা করে। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।